হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গাড়ি অলরেডি বুক করে নিয়েছি অনলাইনে। তো গাড়ি আসছে, আমরা বেরোবো। আর একটু আজকে লেট হয়ে গেল, দেরি হয়ে গেল যেতে। আজকে যাচ্ছি আমরা লালকেল্লা, তোমাদের লালকেল্লার ভিডিও দেখাবো আজকে। তো বন্ধু চলো যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গাড়ি বুক করেছিলাম, এই যে সবাই নেমে পড়েছি। এখন মেট্রো স্টেশনে যাব। চলে এসো ওদিকে, স্মৃতি এসো। দেখতে পাচ্ছ আমরা এখন মেট্রো চলে যাচ্ছি মেট্রো স্টেশনে। এই যে ঢুকবো মিলেনিয়াম সিটি সেন্টার গুড়গাঁও। এখন কোথায় যাচ্ছ তুমি? এখন কোথায় যাচ্ছ? মেট্রো মেট্রো ধরতে যাও। ঠিক আছে, দাও, আবার পরে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন মেট্রোতে লিফটে উঠে গেছি। এখানে সিদ্দিক বাবু পড়ে গেছে, একটু রাস্তায় দৌড়াতে গিয়ে একটু ওভার এক্সাইটমেন্ট হয়ে গেছিল, তার জন্য পড়ে গেছে। ঠিক আছে, তাই তো? পড়ে গেছিলে তুমি? আমরা এখন মেট্রো স্টেশনে রয়েছি, মিলেনিয়াম সিটি সেন্টারে, এবং এখান থেকে আমাদের চাঁদনি চকে যেতে হবে। সেখান থেকে আমরা লালকেল্লার দিকে রওনা দেব। ঠিক আছে বন্ধুরা, আমরা হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা লালকেল্লার দিকে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, কাছাকাছি। ট্যালেন্টে ভরপুর, ইন্ডিয়ান ট্যালেন্টে ভরপুর। দেখতে পাচ্ছ তোমরা, তিল মারাচ্ছে, দু মুঠো পেটের দায়ে এরা এইভাবে কাজ করে বেড়াচ্ছে। পাচ্ছ সিদ্দিক বাবু এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, বিরক্তি হয়ে যাচ্ছে। আমাদের লালকেল্লা দেখা যাচ্ছে, কিন্তু সিদ্দিক বাবু মাথা গরম করে ফেলছে যতটা সম্ভব। ওর মাথা গরম হয়ে গেছে, যাই তার জন্য ও আইসক্রিম খেতে চাইছে সিদ্দিক বাবু, মাথা ঠান্ডা করার জন্য। দেখতে পাচ্ছ এখানে দুমুঠো খেতে পাওয়ার জন্য এরা কতটা কষ্ট করছে, স্কিল দেখাচ্ছে। আর আমাদের সিদ্দিক বাবু দেখো আইসক্রিম খেয়ে খেয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা কিন্তু ওখানে টোটোতে বা রিক্সায় উঠবে না, কেননা টোটো রিক্সায় উঠলে ওরা ঘুরিয়ে ঘুরিয়ে অনেক টাকা নিয়ে নেবে। এই যে সিদ্দিক বাবুর মতো ডাইরেক্ট হেঁটে হেঁটে লালকেল্লায় চলে আসবে, মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট হাঁটবে এদের মতো। ঠিক আছে, আঙুল দিয়ে দেখে দাও। আমি একটা বোতল নিয়ে নিলাম। বোতলটা দেখাও, বোতলটা দেখাও। এই বোতলটা নিয়ে নিয়েছি। এই বোতলটা সিদ্দিক বাবু নিয়েছে, এই বোতলটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? বোতল বোতল। বন্ধুরা, এখানে কিন্তু সবসময় ভিড় থাকে, ঠিক আছে, লালকেল্লার সামনে। তাই সিদ্দিক বাবুকে হচ্ছে আমরা কোলে তুলে নিয়েছি, কেননা ও হারিয়ে যেতে পারে ভিড়ের মাঝখানে। আমরা হচ্ছে এন্ট্রি গেট খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু একটা টোটো বলছে যে 10 টাকা করে ভাড়া নেবে, এন্ট্রি গেটে পৌঁছে দেবে। আর আমাদের এই যে সব ক্যান্ডিডেট হাঁটতে পারছে না, তাই হচ্ছে আমরা বাধ্য হয়ে টোটোটা বুকিং করলাম। সিদ্দিক বাবু তাড়া সইছে না, লালকেল্লায় ঢুকবে বলে আমরা গেটের কাছে চলে এসেছি, কিন্তু প্রচুর লাইন দিতে হবে।
আমরা একটু পরে লাইন দেবো। এখন টোটো থেকে নামছি, ওরা পেমেন্ট করছে। এই সুদীপ বাবু এগিয়ে যাচ্ছে, চলো চলো চলো। সুদীপ বাবু হাঁটতে হাঁটতে কিন্তু মানে হয়ে গেছে, হাঁপিয়ে গেছে, তার জন্য কোলে উঠে পড়েছে। টিকিট কাটার আগে এইভাবে লাইন দিয়ে কিন্তু যেতে হবে, তারপরে আবার ওখানে টিকিট কাটবো আমরা অনলাইনে কিউআর কোড স্ক্যান করে, তারপরে ভেতরে ঢুকবো। বন্ধুরা একটা জিনিস খেয়াল করলে তোমরা দেখতে পাবে, এই প্রাসাদের চারিদিকে কিন্তু এরকম খাল কাটা ছিল। এটা হচ্ছে সেফটির জন্য তৎকালীন সময়ে এইভাবে খাল কেটে রাখি। এই লালকেল্লা তৈরি করেছিল শাহজাহান 1700 সেঞ্চুরিতে। এটা যখন আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী শিফট করেছিল, সেই সময় এটা বানিয়েছিল তার দুর্গ হিসেবে, ঠিক আছে। এখানে পর্যটকের ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, মানে সামনে কত ভিড় রয়েছে দেখতে পাচ্ছ। জল জল করছে আমাদের ভারতীয় পতাকা। এখন বাতাসটা একটু নেতিয়ে পড়েছে, মানে বাতাসটা ঠিকঠাক হচ্ছে না, তাই পতাকাটা ঠিকঠাক উঠছে না। যখন বাতাস জোরে একটু হালকা জোরে উঠবে তখন পতাকাটা সুন্দরভাবে খেলবে। বন্ধুরা তোমরা একদম ফ্রন্ট থেকে একটু এগিয়ে এলে দেখতে পাবে এখানে নিচে টিকিট ঘর রয়েছে, এখান থেকে টিকিট কাটতে হবে এবং এখানে লাইন দিয়ে বাম দিকের রাস্তা দিয়ে ভেতরে চলে যেতে হবে, মানে টিকিট ঘর। চলো চলো আমরা টিকিট কাটবো, তারপরে এগিয়ে যাবো, চলো। এখানে লাইন দিয়েছিলাম কিন্তু অনলাইন মানে ক্যাশ নেবে না, ক্যাশ নিচ্ছে অনলাইন নেবে না, তাই আমরা আমার প্রিয়ঙ্কর ভাইকে বলেছি, ও হচ্ছে ওখান থেকে অনলাইনে টিকিট করে আমাদের পিডিএফ পাঠাচ্ছে, ওই টিকিটে আমরা ডিজিটাল টিকিটে এন্ট্রি করব। তোমার কেমন লাগছে এখানে ঘুরতে এসে? ভালো লাগছে। আচ্ছা তুমি কখন থেকে বেরিয়েছো? দাদা দাদা আমাকে কখন বেরিয়েছিলে? ও কেন? হ্যাঁ ঘর থেকে কখন বেরিয়েছিলে? নটার দিকে। আচ্ছা 9টার দিকে বেরিয়েছো, এখন এসে পৌঁছেছো? হ্যাঁ। কত কষ্ট হয়েছে রাস্তায়? কিসে কিসে এসেছো তুমি? নানিতে চলে অফিসে যেতে আচ্ছা চলে যাচ্ছি। আচ্ছা বা তাহলে কি এখন ভেতরে যাবে তাই তো? হ্যাঁ ভেতরে গিয়ে মানে ঘুরে দেখবে পুরোটা? হ্যাঁ ভেতরে কি কি আছে তুমি দেখতে দাও। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে যাও। আমরা এই যে গেট থেকে চেকিং করে ভেতরে ঢুকলাম এই মাত্র, ধীরে ধীরে এগিয়ে যাবো। ওরা কোথায় আসছে না কেন? ওখানে চেকিং চলছে, যেভাবে মেট্রোতে চেকিং করা হয় সেইভাবে চেকিং চলছে এখানে। দেখতে পাচ্ছ এতক্ষণ পর, মানে প্রায় আধা ঘন্টা ওভার হয়ে গেছে, তারপরে আমরা কিন্তু গেট পাস টাস নিয়ে টিকিট কেটে তারপরে এতক্ষণ পর আমরা এন্ট্রি নিচ্ছি মেন গেটে। দেখতে পাচ্ছ কত বড় মেন গেট এদের। এখানে টিকিটের কিন্তু দুটো ভাগ রয়েছে, ক্যাশে হচ্ছে মিউজিয়াম ছাড়া হচ্ছে 50 টাকা, আর মিউজিয়াম নিলে তখন 80 টাকা। এখান থেকে আমরা এন্ট্রি নিয়েছি। লালকেল্লা সম্বন্ধে যে ওয়ার্ল্ড হেরিটেজে যে নথিভুক্ত হয়েছে সেইটা সম্বন্ধে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। ভেতরে সারি সারি দোকানের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে এখানে রিপেয়ারিং এর কাজ চলছে, কেননা বহু পুরাতন মানে নিদর্শন তো, তাই হচ্ছে দেয়ালগুলো খসে খসে পড়ছে নোনা লেগে, তাই এখানে মিস্ত্রি দিয়ে আবার রিপেয়ারিং করা চলছে। এই দেখতে পাচ্ছ ওখানে সুদীপ বাবু আড়ি করছে, বাচ্চা তো, বাচ্চা কিছু জানে না, দাম সম্বন্ধে কিছুই জানে না। এখানে যে দাম আকাশ ছোঁয়া সেটাই বুঝতে পারছে না সুদীপ বাবু, ও আড়ি করছে জিনিসপত্র দেখে কেনার জন্য। এটা মিউজিয়াম, বোর্ড দেওয়া আছে দেখ। রেড ফোর্ট সেন্টার নাও ওপেন। এই তো দোকান আছে সব, এই যে দোকানে মানে ফটো দোকান আছে, তারপরে এই যে করার
360 ডিগ্রি এরকম সব দোকান আছে ভিতরে, এখানে যেতে পারো, এর সম্বন্ধে ডিটেলস বইটই পাওয়া যাবে এইসব। এখানে আমরা দেখতে পাচ্ছি, ও এই তো মিউজিয়াম, সবটা মিউজিয়াম এখানে দেওয়া রয়েছে। মিউজিয়াম হচ্ছে এইদিকে। মিউজিয়ামের বাইরে লাইন দিতে দিতে আমাদের ঘাম বেরিয়ে যাচ্ছে, ভেতরে এন্ট্রি পাচ্ছি না, প্রচুর গরম, আমরা ভেতরে ঢুকছি। সেখানে মিউজিয়ামের জন্য টিকিট দেখাতে হবে, ঠিক আছে, তবে এন্ট্রি মিলবে মিউজিয়ামে। ঢুকেই ডান দিকে কিন্তু আমাদের টিকিট দেখাতে হচ্ছে, মিউজিয়ামের টিকিট কাটা রয়েছে যাদের, তাদের দেখাতে হচ্ছে। মানে ভুলভাল বিল্ডিং এ ঢুকে গেছিলাম। এখানে দেখতে পাচ্ছ, এখানে সংগ্রহশালা, ওইদিকে মানে সিধা যেতে বলছে, সোজা যেতে বলছে। কটা অনেকগুলো আছে, ওই 6টা মনে কত কত কইলো। চল ওইদিকে এসে অন্যগুলা দেখি, তারপরে এমনি লোক তো সব ওদিকে যাবে। ওই দিক থেকে ঘুরে ঘুরে দেখতে হবে। দেখবো কি লেখা আছে, তারপরে এর ভেতরে ঢুকবো। হিন্দি ইংরেজি সবকিছু লেখা রয়েছে। নবাব খানা, এটা হচ্ছে মানে ইয়ে করে, যেখান থেকে মানে মানে কোনো কিছু মানে অতিথি আইলে বা কোনো কিছু অন্য রাজা টাজা এলে মানে ইয়ে করে না, নৃত্যকলা, ঘন্টা বাজে যে মানে ইয়ে করে, অ্যানাউন্স করে, সেইটা হচ্ছে এইটা। এখান থেকে অ্যানাউন্স হয়, ধরো অন্য কোনো মানে অতিথি আসছে বা কোনো শত্রু আক্রমণ করেছে বা কেউ মোটামুটি ভিজিট করতে আসছে, তাহলে এখান থেকে মানে বেল বাজিয়ে পুরোটাকে মানে ইয়ে করা হয়, অ্যানাউন্স করা হয়। এটা সেই কক্ষ। এখান থেকে সৌন্দর্যটা ভালো লাগছে, ওটা কি আমরা বুঝতে পারছি না, গেলে বুঝতে পারবো। ওখানে বোর্ড দেওয়া রয়েছে, কিন্তু দেখতে হেভি লাগছে। সরাসরি রাস্তাটা বন্ধ করা আছে, তাই আমরা ঘুরে হয় এদিক থেকে, না হলে ওদিক থেকে ঘুরে যেতে হবে ওটাই পৌঁছাতে গেলে। হচ্ছে অ্যানাউন্স করা হতো যদি কোনো অতিথি বা কোনো রাজা এখানে ভিজিট করতে আসে তখন, এবং এখানে সম্ভবত সম্রাট বসে থাকতো, দিওয়ানিয়াম। আচ্ছা, এখানে মানে নাগরিকের জন্য এটা হচ্ছে, মানে যখন নাগরিক কোনো সমস্যা নিয়ে আসতো বা কোনো কিছু মানে প্রজারা আসতো, তারা এখানে এসে নিবেদন করতো রাজার, সম্রাটের মানে জন্য যেসব মানে প্রবলেম বা ইয়ে নিয়ে আসতো বা কোনো কিছু সমস্যা হলে তার বিচারের জন্য, তখন এখানে নাগরিকরা আসতো, এখানে বিচার হতো বা শোনা হতো কি সমস্যা হয়েছে। এক কথায় সভাকক্ষ। হ্যাঁ, এটাই সভাকক্ষ টাইপের ছিল, ঠিক আছে। এখানে সম্রাট বসতো, এই যে সিংহাসন দেখতে পাচ্ছ, এবং এখানে প্রজারা থাকতো এবং আদার্স অন্যান্য সবাই থাকতো, মন্ত্রী মহন্ত। এখন এটা সংরক্ষিত রয়েছে যাতে ধুলো ময়লা যাতে না পড়ে, তার জন্য এখানে কাঁচ দিয়ে চারিদিকে সংরক্ষিত করে রাখা হয়েছে। কিভাবে পাথরের ওপর মানে বিভিন্ন রকমের ডিজাইন করেছে এরা, প্রায় আজ থেকে 350 বছর আগে। এত সুন্দর কারুকার্য, নিখুঁত ডিজাইন, একটার পর একটা ফুল, তারপরে অনেক কিছু মানে করেছে, পাথরে খোদাই করে বিভিন্ন রকম ডিজাইন করেছে। এই যে সভাকক্ষ, তার ঠিক পেছন দিকে আবার কিছু রয়েছে, আমরা ওদিকে যাচ্ছি, একটু নিচে মানে এটা একটু নিচু অংশ, এদিকে আমরা যাব। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিবানি খাস, ঠিক আছে, আর ওদিকে খাস মহল রয়েছে এবং রংমহল রয়েছে, আরো ওদিকে রয়েছে মমতাজ মহল, শাহজাহানের যে স্ত্রী ছিল তার মহল রয়েছে ওই দিকে, মানে ওই পারে। এগুলো হচ্ছে খাস মহল, মানে রাজা হচ্ছে সে মানে থাকতো এখানে, সম্রাট, ঠিক আছে, শাহজাহান নিজে থাকতো। এবং এখানে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, দেখতে পাচ্ছ।
মানে ভাবতে পারছো কত সুন্দর কারুকার্য করা রয়েছে, সব পাথর কেটে এখানে থাকতো সম্রাট। ওইটা হচ্ছে খাসমহল, সাইডে সরি কারুকার্য রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। উপরেও কত সুন্দর মানে ডিজাইন করা রয়েছে, প্রত্যেকটা পাথরের ছোটখাটো নিখুঁত কারুকার্য রয়েছে। এটা হচ্ছে হামাম, মানে হচ্ছে আভ্যন্তরীণ যে আলোচনা বলে ওইটা, মন্ত্রী মহল নিয়ে কিভাবে কি কার্যকলাপ চলবে সেইভাবে আলোচনা করা হতো, এই সেই মহল। কিছু যুবক ছেলেরা উপরে উঠে কি লেখা আছে দেখছিল, না কি কুয়ো নাকি, মনে হচ্ছে কুয়ো, কুয়ো তাই তো, কুয়া কুয়া। এখানে কুয়ো মানে জল তোলা হতো স্নানের জন্য। আচ্ছা, ও কিছু ডাস্টবিন তৈরি করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে মানে নদী থেকে জল তুলে মানে বিভিন্ন ঠান্ডা রাখা হতো, মানে স্টোরেজ করা হতো এবং বিভিন্ন মহলে জলটা সাপ্লাই দেওয়া হতো। দেখতে পাচ্ছ এখানে এন্ট্রি দিচ্ছে না, এখানে ঘেরা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ টোটালটাই পানি সাপ্লাই করার জন্য। এগুলো মানে এত পুরানো আর ইয়ে করতে পারছে না, মানে এন্ট্রি দিচ্ছে না সেরকম, মানে রিপেয়ারিং করেনি, দূর থেকে দেখতে হচ্ছে এইসব এগুলো। আচ্ছা, এখানে হচ্ছে হেরিটেজ টি হাউস, মানে এখানে বসে চাটা খেত, মানে টাইম পাস করার জন্য আড্ডা মারতো। সামনে যেহেতু বাগান রয়েছে, এখানে ফুলের চাষ টাস থাকতো, বিভিন্ন রকম মনোরম পরিবেশ থাকতো, যার জন্য এখানে চা খেতে বসতো। এই যে শ্রাবণ ভাদ্র, এটা মানে এটা সেইটার মতো একই রকম টাইপের জলের মানে ইয়ে থাকতো, আর এমনিতে বিভিন্ন রকম অলংকারে সাজানো থাকতো। এখন সেরকম কিছু নেই। কোন সেটা হচ্ছে ভাদ্র, এই যে মানে উল্টো দিকে সোজাসুজি একই রকম দেখতে, সেখানে লেখা আছে না, এটার নাম জফর মহল, ঠিক আছে। তার মাঝখানে এটা একটা মানে উপরে আরো ইয়ে ছিল, যেটা এখন ভেঙে পড়েছে, ছাদ টাদ ছিল করা, উপরে এর উপরে ছাদ ছিল, সেটা ভেঙে পড়েছে এখন। মানে এটা পুরোটা মানে জলের মধ্যে অবস্থিত ছিল, বিশাল আকার আয়তনে জল এখানে সংরক্ষিত থাকতো। এখানে হচ্ছে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে, মানে ইন্ডিয়ান পোস্টের পক্ষ থেকে এখানে কি মিউজিয়াম টাইপের ছোটখাটো তৈরি করে রাখা হয়েছে। এখানে রিসেপশনে বললে এই যে এরকম একটা পাস দেবে, এখানে প্রবেশ করতে হবে, সেখানে লাইনে দাঁড়িয়ে। দেখাচ্ছি তোমাদের ভিতরে কি চলছে। अंदर कोई आवाज नहीं करना, कोई सामान टच नहीं करना। বিভিন্ন ধরনের মনীষীদের এখানে ইয়ে রয়েছে, যারা স্বাধীনতা যুদ্ধে ফ্রিডম ফাইটার্স ছিলেন। আর্ট কালচার মনুমেন্ট কি কি রয়েছে, ইন্ডিয়া গেট রয়েছে, তারপর ভারতের যে স্থাপত্য শিল্পগুলো রয়েছে সেগুলো এখানে তুলে দেওয়া হয়েছে, সেগুলো সম্বন্ধে ডিটেলসে বলা হয়েছে। এখানে বিভিন্ন রকমের ফ্লোরা ফুনা এগুলো ছিল ভারতের মধ্যে, সেগুলো তুলে দেওয়া হয়েছে। সায়েন্স এবং টেকনোলজিতে ভারত যে কতটা এগিয়ে সেটা তুলে ধরা হয়েছে এখানে। এখানে বিভিন্ন কালচারাল যে ইয়েগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে, বিভিন্ন কালচার। ইসরোয় মঙ্গলযান গিয়েছিল, যেটা সাকসেসফুলি ল্যান্ড করেছিল, সেটা এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন ধরনের হকি, বিভিন্ন খেলার যে ভারতের জন্ম হকির অলিম্পিকে স্থান পেয়েছে, বিশ্বকাপ জিতেছিল কপিল শর্মা, এবং বিভিন্ন রকমের
সব কৃতিত্ব সব তুলে ধরা হয়েছে এখানে। এখানে পোস্ট ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে দুয়ারে দুয়ারে মানে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সার্ভিস। এখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এসব তুলে ধরা হয়েছে। এখানে ডিসপ্লে দেওয়া রয়েছে কিন্তু কিছুই চলছে না, নর্মাল হয়ে গেছে display। যুদ্ধ যুদ্ধে ভারতীয় যোগদান, ভারতের যোগদান এখানে সিনেমাতে দেখানো হচ্ছে, এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে যুদ্ধে কিভাবে ভারতীয়রা করেছিল, লড়েছিল, যোগদান করেছিল, সেটা দেখা হয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তৎকালীন সময়ের কিছু ফুটেজ দেখা যাচ্ছে এবং ভয়েস ওভারের মাধ্যমে ডিটেলস দেখানো হচ্ছে। এখানে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ছিল সেটার বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে। পুরো বিল্ডিংটাই এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড স্পষ্টভাবে ফুটে তোলা হয়েছে। এত টাইম নেই আমাদের পড়ার, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। সুভাষচন্দ্র বোসকে ডেডিকেট করে এটা এই মিউজিয়ামটা রয়েছে। এখানে সুভাষচন্দ্র বোসের যুদ্ধের তরোয়ার, আজাদ হিন্দ সৈনিকের হচ্ছে আই কার্ড রয়েছে। আচ্ছা, মেজর আর ক্যাপ্টেন যে আজাদ হিন্দ ফৌজের মেজর ক্যাপ্টেন ছিল ওদের মানে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের চেয়ার, এই চেয়ারে বসে উনি নেতৃত্ব করতেন। এছাড়াও এদিকে এইভাবে সুভাষচন্দ্র বসুর বড় বড় পোস্টার, ছবি রয়েছে, বসু সব রয়েছে এবং সুভাষচন্দ্র বসু যে ফ্যামিলি রয়েছে তার ফটো রয়েছে এখানে, ফ্যামিলি মেম্বার, পুরো ফ্যামিলি ফটো রয়েছে এবং তার মা বাবার ছবি এখানে দেওয়া রয়েছে। ভারতের যে পুরানো পতাকা, চরকাঘাটা পতাকা, তার ছবি দেওয়া রয়েছে। এখানে যে বাঘের লোগোতে পতাকা ছিল তার ছবি দেওয়া রয়েছে, মানে ছবি না, পতাকা সংরক্ষিত করে রাখা হয়েছে। তার বাবা মার ছবি, বাবার সঙ্গে রামকৃষ্ণ। এখানে চেকবুক বা আজাদ হিন্দ সংঘ, সব চেকবুক ছিল, তরোয়াল ছিল, ভোজালি যাকে বলে, ব্যাচ ছিল, যারা পদাধিকার ছিল, ট্রাক ছিল, তিরঙ্গা ট্রাক। এরা হচ্ছে বিভিন্ন সোলজারের বিভিন্ন রকমের ব্যাচ আছে, যে যেরকম পদে ছিল, এবং ব্যাচ মেডেল সব কিছু রয়েছে সংরক্ষিত। এছাড়াও বিভিন্ন সালে বিভিন্ন রকম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কার্যকলাপ ছিল তা স্পষ্টভাবে ডিটেলসে তুলে ধরা হয়েছে। এছাড়াও আমরা যখন বিল্ডিংটার ওপরের দিকে যাই, মানে অন্যান্য ফ্লোরে, আমরা দেখতে পাই বিভিন্ন স্ট্যাচু সহিত নেতাজির যে মানে বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন সাল হিসেবে ডিটেলসে তুলে ধরা হয়েছে। কলকাতা থেকে বার্লিন সফর, সেটাও তুলে ধরা হয়েছে ম্যাপের সঙ্গে। এছাড়াও বিভিন্ন ছবি চিত্রসহ ডিটেলস নিখুঁতভাবে লেখা রয়েছে। যদি কেউ হাতে টাইম নিয়ে এসে পড়ে তাহলে নেতাজির সম্পর্কে আরও ডিটেলস তথ্য জানতে পারবে, খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি পরবর্তী মিউজিয়ামের দিকে, দেখব। আচ্ছা, এটা বন্ধ রয়েছে, প্রথমে একটা মিস করে গেছি। এদিকে কি আছে তাহলে? আচ্ছা, এখানে ক্যাফেটেরিয়া হোটেল টাইপের করা রয়েছে, যাদের খিদে পেয়েছে খেতে পারে, কিন্তু দাম অনেকটাই মেহেঙ্গা মনে হচ্ছে, অনেকটাই দাম বেশি। চলে আয় দেখি কিরকম রেট দিচ্ছে। আমরা এখন ক্যাফেটেরিয়াতে এসেছি, কিন্তু দাম যা দেখছি মাথা গরম করা দাম রয়েছে, আমাদের অ্যাফোর্ডেবল নয়। আমরা চলে যাচ্ছি। যদি কেউ আসতে চাও বাম দিকে চলে আসবে গেট থেকে, মেন গেট থেকে। আবার একটা মিউজিয়ামে ঢুকতে চলেছি। 1947 ইন্ডিয়ার ফার্স্ট ওয়ার। মূলত এই বিল্ডিংটাতে তুলে ধরা হয়েছে ভারতের বিভিন্ন সময়ে বিভিন্ন যে যুদ্ধের কাহিনী, যেভাবে ইংরেজরা দখল করার আগে দেশীয় রাজারা লড়াই করেছিল তাদের বিরুদ্ধে, সেটাও তুলে ধরা হয়েছে এবং তার সম্বন্ধে ডিটেলস লেখা রয়েছে ছবি সমেত। বিভিন্ন পতাকা রয়েছে দেশীয় এবং তাদের বিভিন্ন অস্ত্রশস্ত্র সংরক্ষিত রয়েছে।
তৎকালীন সময়ে কিছু দৈনিক পত্রিকাও রয়েছে, লেটার এবং রাজার কিছু বস্ত্র রয়েছে সংরক্ষিত। এছাড়াও পুরো দেয়াল জুড়ে জায়গায় বিভিন্ন নেতারা যেভাবে সংগ্রাম করেছিল তার সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দুর্ভাগ্যের বিষয় আমরা এতটা হাতে সময় নিয়ে আসিনি, যেগুলো পরে আমরা ডিটেলস ভিডিওতে তুলে ধরবো। আর ভিডিওটা অনেকটাই লেন্দিও হয়ে যাবে, যে কারণে ইচ্ছে করলেও কিন্তু করতে পারছি না। এখানে কি সংরক্ষিত রয়েছে? পিস্তল রয়েছে, বিভিন্ন রকমের পিস্তল যেগুলো ব্যবহার করা হতো, চাকু রয়েছে। এগুলোকে কী বলে? রাজপুতরা ব্যবহার করতো এর জন্য, মানে দু হাতে নিয়ে এরকম শাক করে মানে ইয়ে করতো না, সেই সব। এটা রাইফেল রয়েছে, E88 এর কুঠার রয়েছে, এখানে একটা পিস্তল রয়েছে। এছাড়াও বিভিন্ন দেওয়ালে পোস্টার দেওয়া রয়েছে, বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা সাক্ষী রয়েছে ভারতবর্ষ, সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজাদি কি দিওয়ানে, মানে স্বাধীনতার জন্য যে পাগলামি, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এই সে গোলা, এখানে যেভাবে গোলা বর্ষণ করা হয়, তো এই গোলা এটা পুরোটাই লোহার তৈরি, প্রচণ্ড ওয়েটফুল রয়েছে। এই যে কীভাবে মানে আমাদের সব স্বাধীনতা সংগ্রামীদের ওপর অত্যাচার করা হতো, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু তবুও মানে সবাই জোশের সঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করে গেছে। বিভিন্ন রকমের লেটার আছে, বিভিন্ন লোকের হাতের লেখা এবং প্রিন্টেরও লেটার রয়েছে। এইটা মনে হচ্ছে ফাঁসির দড়ি ছিল নাকি আমি বুঝতে পারছি না, সম্ভবত ফাঁসির দড়ি এইটাই ছিল। এই তিনটে মানে রাস্তা ছিল কালাপানি জেলে মানে পাঠিত আর কি, কলকাতা, মাদ্রাস আর সেলুলার জেল। সেলুলার জেলের রয়েছে এরকম সব হাতকড়ি পরানো ছিল, পেচ্ছাপ করার জন্য এগুলো দেওয়া হয়েছিল, এই যে পাইপ চোঙের সঙ্গে। আর সেগুলো হচ্ছে মানে চাবুক দিয়ে মারতো, আর সেই একটা করে হারপিন দেওয়া ছিল, ওইগুলো দিয়ে মানে চাবুক ছিল, বেতের চাবুক ছিল, ওখানে চাবুক ছিল, এরকম একটা বেড করা ছিল। এখানে এইভাবে হাতকড়ি লাগিয়ে মানে দাঁড় করে রাখা হতো। এখানে কি আছে? ড্রেস অফ ন্যাশনালিস্ট। হ্যাঁ, এরকম একটা মানে বস্তা কেটে জাস্ট একটা ড্রেস বানিয়ে দিয়ে দেওয়া হতো যারা লড়াই করতো, ন্যাশনালিস্ট। এখানে এই প্রজেক্টারে দেখানো হয়, কিন্তু এখন দেখানো হয়নি, মানে কিভাবে জেলে রাখা হতো সেই তৎকালীন সময়ে সেইটা তুলে ধরা হয়েছে। ঠিক আছে, পুরো মানে এরিয়ার চারদিকে এরকম উঁচু করে প্রাচীর করা আছে, এবং তার মধ্যিখানে কিন্তু একটু কক্ষ টাইপের করা আছে, যেগুলোতে মানে সৈন্য সামন্তরা থাকতো সম্ভবত। এইভাবে পুরোটা করা আছে চারিদিকে। এরা এই যে ছোলে বাটিরা খাচ্ছি, এরকম 2 পিস দিয়েছে, আর এই বাটিটা একটুখানি ছোলে দিয়েছে, 50 টাকা দাম। ঠিক আছে, কিছু করার নেই, খেতে হবে, পেট না বললেও খেতে হবে। আমরা হচ্ছে আবার ফেরত চলে যাচ্ছি মেট্রোর টিকিট কেটে। ঠিক আছে, এখন মেট্রো যাচ্ছি চান্দুচক মেট্রো স্টেশনে, সেখান থেকে আমরা ফিরে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সিদ্দিকবাবু হচ্ছে বেরিয়ে পড়েছে। যে এনার্জিটা প্রথমে ছিল সেই এনার্জি এখন নেই, ঘুম পাচ্ছে, তাই তো? ঘুম পাচ্ছে, হ্যাঁ, ঘর চাই পারবি, ঘুমে যাই পারবি। তাহলে চলো তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাবো। চলো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রীতিময় ভাই এবং ওই যে গোলগাপ্পা সুদীপ কুমার, ওরা চলে গেছে ওই ট্রেনটায়। আমরা আস্তে আস্তে ওর দরজা বন্ধ হয়ে গেছে, তাই আমরা অপেক্ষা করছি এখানে
পরবর্তী ট্রেন আসার জন্য। আমরা এখানে অপেক্ষা করছি, ওয়েট করছি চাঁদনি চক মেট্রো স্টেশনে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে মানে জাস্ট 1-2 সেকেন্ডের ব্যাপার ছিল, ট্রেনটা মিস হয়ে গেছে, গেটটা মানে বন্ধ হয়ে গেছে আর আমরা চলে এসেছি নিয়ম সিটি সেন্টারে। আমরা চলে এসেছি, এবার গাড়ি বুকিং করবো। খুব মেঘ করেছে, দেখতে পাচ্ছ খুব মেঘ হয়েছে, কালো হয়ে পুরো মেঘ জমে গেছে, বর্ষা হবে, এরপরে আর গাড়ি পাওয়া যাবে না। আমরা মোটামুটি বুক করে তাড়াতাড়ি চলে যাব রুমের দিকে, ঠিক আছে। তো আমরা গাড়ি বুক করছি এখন, আর হয়তো আমরা ব্লগ শেষ করতে পারবো না, তাই এখানেই বলে দিচ্ছি, ভিডিওটি যদি ভালো লাগে থাকে ব্লগ আমাদের, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, ঠিক আছে।